উন্নয়নের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ। নরসিংদীর রায়পুরায় রেল লাইনে ৫ মৃতদেহ, ট্রেনে কাটা নাকি নাশকতা, তদন্ত চলছে। কোটা বাতিলের দাবিতে আজও সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নদ নদীর পানি বিপদসীমার উপরে। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা 11:10 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে 20টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবে। আগামী 11 জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা। এবার একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। সকালে মেথিকান্দা স্টেশনের আউটার লাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেল লাইনে একসঙ্গে 5 জনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়, সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। গুরুত্বের সঙ্গে তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে নরসিংদীর রায়পুরায় মিথিকান্দা স্টেশনের রেল লাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন বিচ্ছিন্ন 5 জনের মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। খবর পেয়ে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। রেল লাইনে একসঙ্গে 5 জনের মৃত্যু যেমন ছড়িয়েছে আতঙ্ক, তেমনি দেখা দিয়েছে নানা প্রশ্ন। এটি আমাদের অত্র এলাকার না, তো এটি কোন জায়গা থেকে আইছে সঠিক বলতে পারি না, কিন্তু আসা দিয়ে 5টাতে এখানে পড়ে রয়েছে। আমি মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলাম, এখান থেকে প্রত্যক্ষদর্শী আমি এসে দেখলাম যে 5টা লাশ এদিক সেদিক মানে কাটাছিড়া হয়ে পড়ে আছে। নিহতদের সবাই পুরুষ এবং তারা স্থানীয় নন। ধারণা করা হচ্ছে ঢাকা মেলে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে তারা ট্রেন থেকে পড়ে কাটা পড়েছেন নাকি কোনো নাশকতার শিকার নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। দুর্ঘটনাটা ছাদের উপর থেকে না ভিতর থেকে যে আছে, এটা কিভাবে পড়ে মারা গেছে এটা আমরা খতিয়ে দেখতেছি। স্থানীয়ভাবে কেউ চিনতে পারে নাই, তো ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের কেউ। বিষয়টা আমরা খুবই গুরুত্বের সহিত খতিয়ে দেখব। 5 জন মানুষের মৃত্যু এভাবে এটা কোনোভাবেই কাম্য নয়। ফিঙ্গার ম্যাচ করার জন্য এনআইডি হিসেবে সার্ভারে পাঠাবো, তারপরে জানা যাবে যে এদের এনআইডি যদি থাকে তাহলে ম্যাচ করবে, না থাকলে ম্যাচ করার এটা পরবর্তীতে জানা যাবে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কোটা বাতিলের দাবিতে আজও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাতে সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। জাহিদ, কোটা বিরোধী আন্দোলন এখন কোন পর্যায়ে রয়েছে এবং এই যে যানজটের সৃষ্টি হয়েছে, আসলে এর থেকে উত্তরণের উপায়টা কি? শিমু, আপনি যে বিষয়টি বলছিলেন, প্রথমে যদি বলি যে মানুষের ভোগান্তি, আসলে আজকে বিকাল 3টা থেকে কিন্তু এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে ঢাকা আরিচা মহাসড়কে। 1 ঘন্টা কিন্তু পার হয়েছে। আমরা দেখছি এখানে কিন্তু অনেকেই ভোগান্তি নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, যেহেতু উভয় পাশের যান চলাচল বন্ধ এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা একটু প্রথমে এর আগে দেখাই শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা অবরোধ কর্মসূচি পালন করছে, বিভিন্ন ব্যানার ফ্লেক্সিং সহ বিভিন্ন স্লোগানে কোটা বাতিলের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি করে আসছে এবং বেশ কয়েকদিন যাবতই মহাসড়কে কিন্তু আমরা দেখছি তারা অবরোধ কর্মসূচি পালন করছে। কখনো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা
বিভিন্ন কর্মসূচি অনুযায়ী কিন্তু পালন করছে। ফলে কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে এই মহাসড়কে ভোগান্তির অন্যতম চিত্র আমরা দেখতে পাচ্ছি। অনেকেই দেখছি শিশু শিশু অনেকেই তারা পার হচ্ছেন, পায়ে হেঁটে চেষ্টা করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে প্লে কার্ড হাতে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। আজকে যে কর্মসূচির প্রাথমিক তথ্য তাদের কাছ থেকে পেয়েছি যে আজকে বিকাল 3টা থেকে শুরু করে 7টা পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি তাদের কাছে রয়েছে। এদিকে আমরা এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে একটু দূরে অবস্থান নিয়ে রেখেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। তবে শিক্ষার্থীদের দাবি যে জরুরি প্রয়োজনে যে অ্যাম্বুলেন্স বা অন্য যে যানবাহন রয়েছে সেটি তারা পার করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু শিক্ষার্থী একজনের সাথে কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে আজকে তাদের কর্মসূচি কি এবং সামনে আসলে কি ধরনের তাদের এই কর্মসূচি নিয়ে পরিকল্পনা চিন্তা ভাবনাগুলো আছে। একটু জানাবেন আপনাদের কর্মসূচি এখন দাবি কয়টা আসলে এবং এই কর্মসূচি যে চলছে ভোগান্তি থেকে পড়ছে সেই জায়গাটা আপনারা আসলে কিভাবে দেখছেন? দাবি এবং ভোগান্তি দুটো দেখুন। ধন্যবাদ। আপনি শুনছিলেন যারা এখন এক দফা দাবিতে আসলে আন্দোলন কর্মসূচি করছে এবং ধর্মীয় বিষয়ে তারা তাদের যুক্তিগুলো আসলে তুলে ধরছে। আমরা একটু চেষ্টা করবো যে পিছনে যে আসলে রাস্তাটি আছে যেখানে মানুষ আসলে কিছু ভোগান্তি নিয়ে কিছুটা না বলবো যে অনেকটা ভোগান্তি নিয়ে কিন্তু এখন পার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা পিছনে যদি একটু দেখাই সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যে মহাসড়কে কিন্তু এখানে যে বাস বা যাত্রীবাহী বাস সহ বিভিন্ন গাড়ি কিন্তু আটকে আছে, থেমে আছে, অর্থাৎ থামিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে যদি একটু দেখায় আমার ডান পাশে একটু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়ার আসলে তারা চেষ্টা করছেন। দীর্ঘক্ষণ অনেকেই কিন্তু অপেক্ষা করছেন, তারপর পায়ে হেঁটে রওনা দিয়েছেন। তবে বিশেষ করে দূরপাল্লার যে পরিবহনের যাত্রীগুলো আছেন তারা কিন্তু আসলে নিরুপায় হয়ে এখন নিচে অপেক্ষা করছেন দাঁড়িয়ে, বা কেউ গাড়িতে গরমের মধ্যে কিন্তু আসলে অপেক্ষা করতে হচ্ছে তাদের। তো আসলে সময় এখন সব মিলিয়ে বলা যায় যে আসলে তাদের যুক্তিগতার মধ্যে দিয়ে আসলে নানা এই ভোগান্তির বিষয়গুলো সামনে না আসে এবং তারাও বলছে সাধারণ মানুষ আসলে সমর্থন করছে। তো এই আন্দোলনের অন্য জেলার খবর নিয়ে আমরা যুক্ত হব, যেমন কুমিল্লা আমার সহকর্মী আছে, সেখানে আমরা সরাসরি চলে যেতে চাই, সেখানে আমাদের কুমিল্লার সহকর্মীর কাছে। কিন্তু আমরা দেখেছি যে গতকালের পর আজ আবারও তারা যারা কোটা প্রথা যেটা আছে, যে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে আবারও ঠিক একই সময় গতকালের মতো এসে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ব্লক করে দিয়েছে, যার ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আর যেই শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা কিন্তু বলছেন যে এই কোটা পদ্ধতি আছে সেটি অবিলম্বে বাতিল করতে হবে। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, কোটা না মেধা, মেধা মেধা, তারপর যে ৭১-এর হাতিয়ার আবার গর্জে উঠুক। তারা বলছেন যে কোটার মাধ্যমে তাদের যে মেধা রয়েছে সেটি আসলে ধ্বংস করবার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তো এই যে অবস্থা রয়েছে, তারা যতক্ষণ না পর্যন্ত কোন রকম বাতিলের সিদ্ধান্ত আসে ততক্ষণ পর্যন্ত তারা এই যে দাবি রয়েছে, তারা কিন্তু এই যে অবরোধ রয়েছে তারা সেটা পালন করে যাবেন এবং অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা চলে যাব রাজশাহীতে, আমাদের সেখানে সহকর্মী আছে, রাজশাহী অবস্থা জানার জন্য আমরা চলে যাচ্ছি সহকর্মী বুলবুল হাবিবের কাছে।
ধন্যবাদ আনোয়ার। আমাদের কুমিল্লা থেকে আমাদের সহকর্মী তিনি সেখানকার আসলে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর 12টা থেকে যে রেলপথ অবরোধ করেছিলেন সেটা আসলে বিকাল 4টায় তারা সেই রেলপথ অবরোধ তুলে নিয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যে যে হল বা আশেপাশে যে মেসে যারা থাকেন সেখানে কিন্তু তারা ফিরে গেছেন। এখন শিক্ষার্থীরা এখানে যারা সংগঠক তারা রয়েছেন আসলে তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে এবারে বন্যা পরিস্থিতি। সিলেটে কিছুটা উন্নতি হলেও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখনও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 3 দফায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্যা কবলিত সিলেটবাসী। গত 3 দিনে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে বিভিন্ন নদ নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ও জগন্নাথ ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। বেড়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি। বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী মানুষের দুর্ভোগের পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। নাই খাবার নাই দেওয়া, একবারে উবেশ, কেউ একেবারে পরিবেশ আছে। খাওয়া খুব কষ্ট। এখন বর্তমানে স্কুলে আশ্রয় নিচ্ছি আর কি। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কোলাঘাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। তিস্তা ও ধরলার পানি বাড়ায় নদী তীরবর্তী অন্তত ৬,০০০ পরিবার পানিবন্দী। যেভাবে রান্না করি খাই চোখের উপরে বসে গিয়ে। কুড়িগ্রামে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে সড়ক ও বাঁধে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। সড়ক তলিয়ে যাওয়ায় নৌকা ও ভেলাই একমাত্র ভরসা। বন্ধ 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। হবিগঞ্জে এখনও পানিবন্দী পাহাড়পুর বাজারের মানুষ। আজমেরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। পাহাড়পুরের কৈয়ারডালায় বাঁধ ভেঙে বদলপুর হাওরে ঢুকে পড়েছে পানি। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র এবং টাঙ্গাইলে ঝিনাই ও ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদী তীরবর্তী 5 উপজেলার চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও কোটা বিরোধ আন্দোলন প্রসঙ্গ। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। তার কাছ থেকে জানব সর্বশেষ। মুজাহিদ, সায়েন্স ল্যাবে এই মুহূর্তে কি খবর এবং কোটা বিরোধী আন্দোলন কেমন হচ্ছে সেখানে? জানেন যে গতকালকের পরে আজ কিন্তু কোটা বিরোধী আন্দোলনে আবারও সায়েন্স ল্যাবরেটরি মোড় কিন্তু অবরোধ করে রেখেছে ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা কলেজের মূল ফটক থেকে 3:30টার দিকে কিন্তু আসলে সাধারণ যারা শিক্ষার্থী আছেন এবং কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তারা কিন্তু এখানে আস্তে আস্তে জড়ো হয়েছেন। তারা প্রথমে বেরোয় কিন্তু একটি মিছিল নিয়ে ইডেন কলেজ নীলক্ষেত ঘুরে তারা কিন্তু আসলে এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একত্রিত হয়েছেন। এবং আমি আপনাকে যদি একটু জানাতে চাই সেটা হচ্ছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা কলেজের সাথে একাত্মতা পোষণ করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে তাদের দাবির দাওয়াগুলো কিন্তু প্রকাশ করছেন। এবং তারা এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থান নিয়ে তারা কিন্তু তাদের রাস্তা চারিদিক থেকে কিন্তু আসলে ব্লক করে দেওয়া হয়েছে, যার কারণে আশেপাশের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু যানবাহনের যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছে। এবং আমরা এখানে একটা জিনিস দেখতে পেয়েছি যে এখানে কিন্তু অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে কিন্তু তারা এই আন্দোলনের আওতার বাইরে রাখছেন। এবং আমরা
দেখতে পেয়েছি যে তারা কিন্তু আসলে তাদের আন্দোলনের দাবি দেওয়ার প্রতি তারা আসলে বেশ কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা জানাচ্ছিলেন যে তাদের আন্দোলনের আসলে দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই রাজপথ ছেড়ে যেতে চান না। সবকিছু মিলিয়ে আমার কাছে আপাতত সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে এই ছিল সর্বশেষ এবং পরবর্তীতে আমি আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ মুজাহিদ আপনাকে। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। এবার অন্য প্রসঙ্গ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে পানিতে ডুবে মারা যাওয়া 2 শিশুর মৃতদেহ শ্মশানের সমাধি থেকে তুলে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ঘটনার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে দেখে নেব ডেস্ক রিপোর্ট। গত 29 জুন হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের রুবেল দাসের 6 বছর বয়সী ছেলে সূর্য দাস ও মামুদপুর গ্রামের গোবিন্দ দাসের 7 বছর বয়সী ছেলে প্রলয় দাস পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা জানান, সনাতন ধর্মের রীতি অনুযায়ী শিশুদের মৃতদেহ দাহ না করে শ্মশানের পাশে সমাহিত করা হয়। সে অনুযায়ী ওই দিন সন্ধ্যায় 2 শিশুর মৃতদেহ গ্রামের শ্মশান ঘাটে সমাহিত করা হয়। কিন্তু বিষয়টি জানার পর পাহাড়পুর শ্মশানঘাট কমিটির সাধারণ সম্পাদক দীপেশ সরকার সহ অন্য পঞ্চায়েত নেতারা ক্ষুব্ধ হন। তারা মৃত শিশুদের স্বজনদের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চান এবং মৃতদেহ সমাধি থেকে তুলে পানিতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবেশ সরকার উনি আমাকে ফোনে ডাকলেন, তো গেলাম। বলছে যে তোমার ছেলের লাশ এখনো রাখা নিষেধ, তুমি ছেলের লাশ তুলো। তাদের কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটিও করে আমার ছেলের জন্য একটু মাটি ভিক্ষা চাইলাম। গ্রামের কমিটি বিছানা ইয়ে করবার লাগিয়া পাঁচ গাড়বার লাগিয়া নদী পাঠাই দেব, এবার সূর্য নদী পাঠাই দেওয়া হয়েছে। এই ঘটনার বিচার চেয়ে হবিগঞ্জ আইনজীবী সমিতি ও সাধারণ জনগণ মানববন্ধন করেছেন। পঞ্চায়েত কমিটির আদেশ ওইখান থেকে তোলা হয়েছে, তোলার পরে নদীতে ভাসানো হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে বিষয়টা খারাপ হয়ে লাগতেছে। এরপর গত 3 জুলাই আজমিরিগঞ্জ আদালতের বিচারক সোহেল ভুঁইয়া 45 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রলয় দাসের বাবা গোবিন্দ দাস এসে 7 জনকে এজাহার নামিয়ে করে এবং অজ্ঞাতনামা 10-12 জনকে দিয়ে একটি এজাহার দায়ের করেন। মামলা নেই, তদন্ত অব্যাহত আছে এবং আসামি গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চীনের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ। নরসিংদীর রায়পুরায় রেল লাইনে 5 মৃতদেহ, ট্রেনে কাটা নাকি নাশকতা, তদন্ত চলছে। কোটা বাতিলের দাবিতে আজও সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নদ নদীর পানি বিপদসীমার উপরে। হবিগঞ্জে মধ্যযুগ 2 শিশুর মৃতদেহ নদীতে ভাসিয়ে দিল পঞ্চায়েত। এবং নাটোরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যবহার হচ্ছে ডিজিটাল ডিভাইস। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর আজ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।